সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? রাহুল বলল, মা, আমার একটা আইডিয়া আছে। আমার কলেজের এক বন্ধু আছে, সে বিদেশে থাকে। সে আমাদের সাহায্য করতে পারে। আমি বললাম, বিদেশে? কিন্তু সেখানে যাওয়ার টাকা কোথায়? রাহুল বলল, আমি ব্যবস্থা করব। পরের দিন কমলদা আবার এল। এবার তার সাথে আরও কয়েকজন মানুষ। তারা আমাদের বাড়ি ঘেরাও করে ফেল। কমলদা চিৎকার করে বলল, এই পাপীরা মাছেলে বিয়ে করেছে, এদের এখানে থাকতে দেয়া যাবে না। আমার ভয়ে কাঁপুনি উঠল। রিয়া ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, এরা কি বলছে? আমি কিছু বলতে পারলাম না। রাহুল দরজার কাছে গিয়ে বলল, আপনারা আমাদের প্রাইভেট ব্যাপারে নাক গলাবেন না। কিন্তু ভিড় আরও বেড়ে গেল। লোকেরা চিৎকার করতে লাগল, এই পাপীদের এই এলাকা থেকে বের করে দাও। হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে এল। তার নাম ছিল আলী মিয়া। সে একজন সম্মানিত ব্যক্তি ছিল। সে বলল, তোমরা সবাই চুপ কর, প্রথমে পুরো ব্যাপারটা বুঝি। আলী মিয়া আমাদের বাড়িতে ঢুকে বসল। সে রাহুলকে বলল, বাবা, তুমি সত্যিই তোমার মাকে বিয়ে করেছ? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচা। আলী মিয়া আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি রাজি ছিলে এই বিয়েতে? আমি কাঁদতে কাঁদতে বললাম, চাচা, আমরা কারো ক্ষতি করিনি। আমরা শুধু সুখে থাকতে চেয়েছি। আলী মিয়া অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, এটা সমাজে গ্রহণযোগ্য নয়। তোমরা এখানে থাকতে পারবে না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমরা কোথায় যাব? আলী মিয়া বলল, তোমার রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। আমার পেটে ব্যথা হচ্ছিল 3 দিন ধরে। ছেলে বলল, ডাক্তার দেখাতে হবে। ক্লিনিকে গিয়ে দেখি ভিড় অনেক। আমরা সিরিয়াল নিয়ে বসলাম। ডাক্তার ডাকল আমাদের। ভেতরে গিয়ে বসতেই ডাক্তার বলল, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। আমি কিছু বলার আগেই ছেলে হেসে বলল, হ্যাঁ স্যার। আমি তাকিয়ে রইলাম। ডাক্তার বলল, বুয়ের পেটে ব্যথা? নার্ভাসনেস হতে পারে। চেক আপ করার পর ওষুধ দিয়ে বলল, স্বামীর দায়িত্ব স্ত্রীর খেয়াল রাখা। বাইরে বেরোতেই আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বিয়ে হয়েছে কেন বললি? ছেলে আমার হাত ধরে একটা বেঞ্চে বসাল। মা, আমি মিথ্যে বলিনি। আমার মনে মনে তোমার সাথে বিয়ে হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। রাতে ঘুমানোর আগে তোমার কথা ভাবি। সকালে উঠে তোমার মুখ দেখতে চাই। তুমি অসুখ হলে আমার বুক ফেটে যায়। এই যে আজ ডাক্তারের কাছে এনেছি, এটা একটা স্বামীর কাজ না? তুমি আমার জন্য সারা জীবন মায়ের কাজ করেছ। এখন আমি তোমার জন্য স্বামীর কাজ করতে চাই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। ক্লিনিকের বাইরে রিকশার আওয়াজ, মানুষের কথাবার্তা। কিন্তু আমার কানে শুধু ছেলের কথাই যেন বাজছিল। সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি সিরিয়াস। তুমি এখনো খুব সুন্দর। তোমার বয়সেও অনেক মেয়ে বিয়ে করে। আমি তোমাকে সুখী করতে পারব। আমাদের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো অস্বস্তি নেই। আমরা একে অপরকে চিনি। তুমি আমাকে বিশ্বাস কর। আমি তোমাকে বিশ্বাস করি। এর চেয়ে ভালো বিয়ে আর কি হতে পারে? তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। ডাক্তারের প্রেসক্রিপশন আমার হাতে ধরা। কিন্তু মনে হচ্ছিল সেটা আমাদের বিয়ের সার্টিফিকেট। ছেলে উঠে দাঁড়িয়ে বলল, চল মা, ওষুধ কিনতে যাই। আজ থেকে আমি তোমার স্বামী হিসেবে তোমার সেবা করব। তার কথায় এত আন্তরিকতা যে আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪৭ বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ওষুধের দোকানে যাওয়ার পথে রাহুল আমার হাত ধরে রাখল। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার কথাগুলো বারবার মনে পড়ছিল। সত্যিই তো, বাবা মারা যাওয়ার পর রাহুল সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ছোট বোনের পড়ালেখার খরচ, ঘরের সব কাজকর্ম। আমি অসুস্থ হলে রাতভর জেগে থাকে। এই যে আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে, এটা একটা স্বামীরই কাজ।
ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশন দিলাম। দোকানি বলল, মেডিসিনগুলো খুব ভালো। নতুন বিয়ে হয়েছে মনে হয়। এই ধরনের নার্ভাসনেস অনেকেরই হয়। রাহুল হাসি মুখে বলল, জি আঙ্কেল। আমি আবারও অবাক হলাম। কেন সে সবার কাছে আমাদের বিয়ে হয়েছে বলছে? ঘরে ফেরার পথে রিকশায় বসে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কেন সবাইকে বলছিস আমাদের বিয়ে হয়েছে? এতে কি সমস্যা হবে না? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি ভেবে দেখেছি। আমরা তো সব দিক দিয়ে একটা দম্পতির মতোই থাকি। তুমি আমার কাপড় ধুয়ে দাও, খাবার বানিয়ে দাও। আমি তোমার সব প্রয়োজনের খেয়াল রাখি। আমরা একসাথে বাজারে যাই, সিনেমা দেখতে যাই। লোকে দেখলে তো মনে করেই যে আমরা স্বামী স্ত্রী। আমার মনে হচ্ছিল কথাটা পুরোপুরি মিথ্যে নয়। সত্যিই তো, বাইরের মানুষ আমাদের দেখলে ভাবে আমরা স্বামী স্ত্রী। এমনকি রিয়াও মাঝে মাঝে মজা করে বলে, মা, ভাইয়া তো তোমার স্বামীর মতো কাজ করে। আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আজকে রাহুলের কথাগুলো শুনে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। বাড়িতে পৌঁছে রিয়া দৌড়ে এসে বলল, মা, তোমার কি হয়েছিল? আমি তাকে আশ্বস্ত করে বললাম, কিছু না বাবা, একটু পেটের ব্যথা ছিল। রাহুল রিয়াকে বলল, তুই চা বানিয়ে দে। মাকে বিশ্রাম নিতে হবে। রিয়া চা বানানোর জন্য রান্নাঘরে গেল। রাহুল আমাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, মা, তুমি ভাববে আমি পাগল। কিন্তু আমি সত্যিই মনে করি আমরা একটা পারফেক্ট দম্পতি হতে পারব। আমাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 23 বছর। এটা খুব বেশি নয়। আমি বললাম, রাহুল, তুই আমার ছেলে। এমন কথা বলিস না। রাহুল আমার কাছে এসে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই তোমাকে অন্য চোখে দেখেছি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তুমি দূরে চলে যাবে। আর আমি সেটা সহ্য করতে পারব না। তার কথায় আমার মনটা এলোমেলো হয়ে গেল। একদিকে মনে হচ্ছিল এটা ভুল, অন্যদিকে মনে হচ্ছিল রাহুলের কথায় সত্যতা আছে। সত্যিই তো, রাহুল অন্য কাউকে বিয়ে করলে আমি একা হয়ে যাব। রিয়াও বড় হয়ে বিয়ে করে চলে যাবে। তখন আমি একদম একা থেকে যাব। রিয়া চা নিয়ে এল। সে হাসতে হাসতে বলল, মা, ভাইজা তোমাকে নিয়ে কি ভাবছে? আমি চমকে উঠলাম। কিছু না বাবা, ভাইজা বলছিল আমার যত্ন নিতে হবে। রিয়া হেসে বলল, ভাইজা তো সত্যিই তোমার স্বামীর মতো কাজ করে। আমার বন্ধুরা ভাবে ভাইজা তোমার স্বামী। রাহুল এবং আমি একে অপরের দিকে তাকালাম। রাতে খাওয়ার সময় রাহুল বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। মাসে 35,000 টাকা বেতন। আমি তোমাকে ভালো রাখতে পারব। আমি বললাম, চাকরি পেয়েছিস? কোথায়? রাহুল বলল, একটা সফটওয়্যার কোম্পানিতে। আগামী সপ্তাহ থেকে জয়েন করব। মা, এই টাকা দিয়ে আমি তোমার জন্য সুন্দর শাড়ি কিনব, গহনা কিনব। রিয়া খুশি হয়ে বলল, ভাইজা, তুমি মাকে সত্যিই স্বামীর মতো সব কিছু দিয়ে থাকো। আমার মুখে খাবার আটকে গেল। রাহুল হেসে বলল, হ্যাঁ, আমি তোমার স্বামী। তাই না মা? আমি কিছু বলতে পারলাম না। খাওয়ার পর রিয়া তার রুমে চলে গেল। রাহুল আমাকে বলল, মা, তুমি এখনো কিছু বলনি। তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, এটা ঠিক নয়। তুই আমার ছেলে। আমরা মা ছেলে। রাহুল আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে? রাহুল বলল, লোকে তো এমনিতেই ভাবে আমরা স্বামী স্ত্রী। আমরা কাউকে বলবো না যে আমরা মা ছেলে। সবাই ভাববে আমরা বিয়ে করেছি। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? রাহুল বলল, মা, আমি সিরিয়াস। আমরা একটা নতুন জায়গা চলে যেতে পারি। সেখানে সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। তার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। একদিকে মনে হচ্ছিল এটা একটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল এতে একটা যুক্তি আছে। সত্যিই তো, বাইরের লোকেরা আমাদের দেখে স্বামী স্ত্রী মনে করে। আমার বয়সও এখনো কম। 44 বছর বয়সে অনেকেই বিয়ে করে। রাহুল বলল, মা, তুমি একটা রাত ভেবে দেখ। আমি কোনো চাপ দিচ্ছি না। তুমি যা ঠিক মনে করবে তাই করব বলে সে তার রুমে চলে গেল। আমি একা বসে থাকলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা উল্টে গেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম রাহুলের কথাগুলো। সে কি সত্যিই আমাকে স্ত্রী হিসেবে দেখে? নাকি শুধু মা হারানোর ভয়ে এমন বলছে? কিন্তু তার কথায় এত আন্তরিকতা যে মনে হচ্ছিল সে সত্যিই সিরিয়াস। আমিও যদি সৎ হই তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। সে আমার যত্ন নেয়, ভালোবাসা দেয়। এমনকি প্রদীপের সাথে বিয়ের সময়ও আমার এত আনন্দ হয়নি। পরের দিন সকালে উঠে দেখি রাহুল আমার জন্য চা বানিয়ে রেখেছে।
সে বলল, গুড মর্নিং মা। কেমন ঘুম হয়েছে? আমি বললাম, ভালো, কিন্তু সত্যিই তো ভালো ঘুম হয়নি। সারারাত রাহুলের কথা ভেবেছি। রিয়া স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে বলল, মা, আমার ক্লাসে একটা মেয়ে আছে, তার মা বাবার বয়সের পার্থক্য 25 বছর। কিন্তু তারা খুব সুখী। আমি চমকে উঠলাম। রিয়া কেন এমন কথা বলছে? সে কি কিছু বুঝতে পেরেছে? রিয়া স্কুলে চলে যাওয়ার পর রাহুল আমার কাছে এসে বসল। মা, তুমি কি ভেবেছ? আমি বললাম, রাহুল, এটা খুবই জটিল একটা ব্যাপার। রাহুল বলল, মা, আমি জানি। কিন্তু আমি মনে করি ভালোবাসা আর বিশ্বাসই সবচেয়ে বড় কথা। আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, দুজনেই দুজনকে বিশ্বাস করি। তাহলে সমস্যা কি? আমি বললাম, কিন্তু তুই তো আমার ছেলে। রাহুল বলল, মা, আমি তো জন্মের পর থেকে তোমার ছেলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। আমি একটা পুরুষ মানুষ। আর তুমি একটা সুন্দরী নারী। আমরা মা-ছেলের সম্পর্কের বাইরেও একে অপরকে ভিন্নভাবে দেখতে পারি। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এক পাশে মনে হচ্ছিল এটা ভুল, অন্য পাশে মনে হচ্ছিল এটা হয়তো স্বাভাবিক। আমি বললাম, তুই একটু সময় দে। আমার ভাবতে দে। দুপুরে খেতে বসে রাহুল বলল, মা, আজ আমার চাকরির প্রথম দিন। আমি অফিস থেকে ফিরে তোমার জন্য কিছু নিয়ে আসব। আমি বললাম, কি নিয়ে আসবি? রাহুল হেসে বলল, সারপ্রাইজ। তুমি আমার প্রিয় মানুষ। আমি তোমাকে খুশি রাখতে চাই। বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা খুব সুন্দর শাড়ি। লাল রঙের, সোনালি কাজ করা। আমি অবাক হয়ে বললাম, এত দামি শাড়ি কেন কিনেছিস? রাহুল বলল, আমার স্ত্রীর জন্য দামি শাড়ি কেনা আমার কর্তব্য। আমি বললাম, আমি তোর স্ত্রী নই। রাহুল হেসে বলল, আমার মনে তুমি আমার স্ত্রী। আর আমি চাই সেটা বাস্তবেও হোক। সেই রাতে রাহুল আমার রুমে এল। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। রাহুল আমার পাশে বসে বলল, মা, আমি জানি তুমি এখনো কনফিউজড। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার মা ছিলে। কিন্তু এখন আমি বড় হয়েছি। এখন আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। একজন সুন্দরী, আকর্ষণীয় নারী। আমি বললাম, রাহুল, এমন কথা বলিস না। রাহুল বলল, মা, আমি সত্য বলছি। তুমি এখনো খুব সুন্দর। তোমার চেহারায় এখনো যৌবন আছে। তুমি অনেক তরুণীদের চেয়ে বেশি আকর্ষণীয়। আমি যখন তোমাকে শাড়ি পরে দেখি তখন আমার মনে হয় তুমি আমার বয়সী কোনো মেয়ে। তার কথা শুনে আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, হয়তো পাগল হয়েছি। কিন্তু এই পাগলামিতে আমি খুব সুখী। মা, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, তাহলে আমি তোমাকে প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি অস্বস্তিতে বললাম, এখন তুই তোর রুমে যা। আমার ঘুমাতে হবে। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মা। কিন্তু তুমি ভেবে দেখ। আমি তোমার জন্য অপেক্ষা করব। বলে সে চলে গেল। পরের কয়েকদিন রাহুল আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করল। সে আমার সব কাজে সাহায্য করত, কিন্তু আর কোনো অস্বস্তিকর কথা বলত না। আমি ভাবছিলাম হয়তো সে তার মতো পাল্টেছে। কিন্তু আমার মনে তার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল। মা, আজ তুমি খুব সুন্দর লাগছ। আমি চমকে উঠলাম। কি বলছিস? রাহুল বলল, আমি সত্যি বলছি। আজকে তোমার পরনের শাড়িটা তোমাকে খুব সুন্দর করেছে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই আবার শুরু করলি। রাহুল হেসে বলল, মা, আমি কিছু ভুল বলিনি তো। তুমি সত্যিই সুন্দর। রিয়া তখন রুম থেকে বেরিয়ে এসে বলল, মা, ভাইজা ঠিকই বলেছে। তুমি সত্যিই খুব সুন্দর। আমার বন্ধুরা বলে তোমাকে দেখে মনে হয় না তুমি আমাদের মা, বরং মনে হয় ভাইয়ার স্ত্রী। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তোরা কি সব বলছিস? রিয়া হেসে বলল, সত্যি মা। গতকাল সুমি বলল, তোমার মা খুব ইয়াং লুকিং। মনে হয় ভাইয়ার বউ। এই কথা শুনে আমার মনটা আরও এলোমেলো হয়ে গেল। সবাই কি সত্যিই আমাদের স্বামী স্ত্রী মনে করে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, দেখছ মা, শুধু আমি নয়, সবাই তোমাকে আমার স্ত্রী মনে করে। এতে কোনো অস্বাভাবিকতা নেই। সেই রাতে খাওয়ার পর আমি রাহুলকে বললাম, তুই কি সত্যিই আমাকে বিয়ে করতে চাস? রাহুল খুশি হয়ে বলল, মা, তুমি রাজি হয়েছ? আমি বললাম, আমি জানি না। আমি খুবই কনফিউজড। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করে দেখাব যে আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারি। আমি বললাম, কিন্তু লোকে কি বলবে জানলে যে আমরা মা ছেলে? রাহুল বলল, আমার একটা প্ল্যান আছে।
আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। সেখানে নতুন পরিচয় থাকব। কেউ জানবে না আমরা মাছেলে। তার কথায় আমার মনে একটা আশার আলো দেখা দিল। সত্যিই তো, নতুন জায়গায় গেলে কেউ জানবে না আমাদের পুরানো পরিচয়। সবাই ভাববে আমরা স্বামী স্ত্রী। কিন্তু রিয়ার কি হবে? যেন আমার মনের কথা পড়তে পারে, রাহুল বলল, রিয়া আমাদের সাথেই থাকবে। সে আমার বোন। আমার বিয়ের পর সে আমার সাথেই থাকবে। এতে অস্বাভাবিক কিছু নেই। আমি বললাম, রিয়া কিছু বুঝতে পারবে না তো? রাহুল হেসে বলল, রিয়া তো এখনই ভাবে আমরা স্বামী স্ত্রী। সে কিছুই বুঝতে পারবে না। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক। রিয়া সত্যিই মনে করে রাহুল আমার স্বামীর মতো কাজ করে। পরের দিন সকালে রাহুল আমাকে বলল, মা, আমি একটা ফ্ল্যাট দেখতে যাব। ঢাকার বাইরে একটা ছোট শহরে। সেখানে আমার চাকরিও ট্রান্সফার হয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? রাহুল বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। তার কথায় আমার গা শিউরে উঠল। কিন্তু সেই সাথে একটা অদ্ভুত উত্তেজনাও অনুভব করলাম। সত্যিই কি আমি রাহুলকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারব? বিকালে রাহুল অফিস থেকে ফিরে এসে বলল, মা, ফ্ল্যাটটা দেখে এসেছি। খুব সুন্দর। 3 বেডরুমের। আমাদের জন্য একটা রুম, রিয়ার জন্য একটা রুম, আর একটা গেস্ট রুম। আমি বললাম, আমাদের জন্য একটা রুম মানে? রাহুল হেসে বলল, আমরা তো স্বামী স্ত্রী হব। একসাথে থাকব। আমার মাথা ঘুরে যাচ্ছিল। একসাথে থাকব মানে? রাহুল আমার চিন্তা বুঝতে পেরে বলল, মা, ঘাবড়িও না। আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি রেডি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম। ভাবছিলাম আমি কি করব। একদিকে মনে হচ্ছিল এটা পাগলামি, অন্যদিকে মনে হচ্ছিল হয়তো এটাই আমার জন্য ভালো। রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। সে আমার যত্ন নেয়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে রাহুলের সাথে থাকতে আমার ভাল লাগে। পরের দিন সকালে আমি রাহুলকে বললাম, আমি রাজি। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? তুমি আমাকে বিয়ে করবে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। কিন্তু শর্ত আছে। রাহুল বলল, যা বলবে তাই মানব। আমি বললাম, আমরা যেখানে যাব সেখানে কেউ জানবে না আমরা মাছেলে। সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। রাহুল খুশিতে বলল, অবশ্যই মা। আর কিছু? আমি বললাম, রিয়ার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। রাহুল বলল, রিয়া আমার বোন। আমি তার সব দায়িত্ব নেব। তার পড়ালেখা, বিয়ে সব আমি দেখব। সেই সপ্তাহেই আমরা নতুন শহরে চলে গেলাম। রাহুল আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। ফ্ল্যাটটা সত্যিই খুব সুন্দর। রিয়া খুব খুশি হয়েছিল নতুন বাড়ি দেখে। নতুন শহরে আমরা মিতালি রাহুল দম্পতি হিসেবে পরিচিত হলাম। রাহুল সবাইকে বলতো আমি তার স্ত্রী। আমার বয়স বেশি দেখে কেউ কিছু বলত না। বরং সবাই প্রশংসা করত যে আমি খুব সুন্দর। প্রথম কয়েকদিন আমি আলাদা রুমে ঘুমাতাম। রাহুল কিছু বলত না। সে বুঝতে পেরেছিল যে আমার সময় লাগবে। কিন্তু দিনে সে আমার সাথে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করত। বাজারে গেলে আমার হাত ধরে রাখত। রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। সবার সামনে আমাকে জানু, সোনা বলে ডাকত। 1 সপ্তাহ পর রিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি আর ভাইজা কেন আলাদা রুমে ঘুমাও? আমি অস্বস্তিতে বললাম, কিছু না বাবা। রিয়া বলল, তোমরা তো স্বামী স্ত্রী, একসাথে থাকা উচিত। তার কথায় আমি আরও অস্বস্তিতে পড়লাম। সেই রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি জানি তোমার সময় লাগছে। কিন্তু রিয়া সন্দেহ করতে শুরু করেছে। আমরা কি একসাথে ঘুমাতে পারি? আমি কিছু করব না, শুধু পাশে শুয়ে থাকব। আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে। রাহুল খুশি হয়ে বলল, সত্যি? তুমি রাজি? আমি মাথা নাড়লাম। রাহুল আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার স্বর্গের রানী। সেই রাত থেকে আমরা একসাথে ঘুমাতে শুরু করলাম। প্রথমে খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু রাহুল সত্যিই কিছু করত না। শুধু পাশে শুয়ে থাকত। মাঝে মাঝে আমার হাত ধরত। আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেলাম। 1 মাস পর রাহুল একদিন বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হই। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। আমি বললাম, রাহুল, আমি এখনও রেডি নই। রাহুল বলল, কোনো সমস্যা নেই মা। আমি অপেক্ষা করব। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে রাহুল আমার কাছ থেকে আরও কিছু আশা করছে। সে আমাকে স্ত্রী হিসেবে চায়। আর আমিও যদি সৎ হই, তাহলে বলতে হবে আস্তে আস্তে আমিও রাহুলকে স্বামীর মতো দেখতে শুরু করেছি।
একদিন রাতে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে চাই। তার কথায় আমার শরীর কাঁপতে লাগল। সে আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী। আমি তোমার স্বামী। আমাদের মধ্যে এই দূরত্ব কেন? আমি বললাম, রাহুল, আমার ভয় লাগছে। রাহুল আমার হাত ধরে বলল, কিসের ভয়? আমি তো তোমার রাহুল। তুমি আমাকে বিশ্বাস কর না? আমি বললাম, করি। কিন্তু এটা তো ভিন্ন ব্যাপার। রাহুল আমার গাল স্পর্শ করে বলল, মা, তুমি খুব সুন্দর। আমি প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে স্ত্রী বানাতে চাই। তার স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি আস্তে করে বললাম, রাহুল, তুমি ধীরে যাও। রাহুল মাথা নেড়ে বলল, আমি তোমার সাথে কোনো জোর করব না। তুমি যতটুকু চাও ততটুকুই। সেই রাতে রাহুল আমাকে জড়িয়ে ধরে ঘুমাল। আমার মনে হচ্ছিল যেন আমি সত্যিই তার স্ত্রী। তার বুকে মাথা রেখে শুয়ে থেকে আমার মনে হচ্ছিল এটাই আমার জায়গা। পরের দিন সকালে উঠে রাহুল আমাকে বলল, গুড মর্নিং জানু। আমি হেসে বললাম, গুড মর্নিং। রাহুল খুশি হয়ে বলল, আজ তুমি আমাকে জানু বলে ডাকনি। আমি লজ্জা পেয়ে বললাম, গুড মর্নিং জানু। রাহুল আমাকে কপালে চুমু দিয়ে বলল, আমার সোনার স্ত্রী। আস্তে আস্তে আমি রাহুলের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে শুরু করলাম। সে যখন অফিস থেকে ফিরত, আমি তার জন্য অপেক্ষা করতাম। সে আমাকে উপহার দিত। আমি তার প্রিয় খাবার রান্না করতাম। রিয়া খুব খুশি ছিল দেখে যে আমরা সুখী। সে প্রায় বলত, মা, ভাইগা তোমাকে কত ভালোবাসে। তোমরা পারফেক্ট কাপল। 6 মাস পর রাহুল আমাকে বলল, মা, আমি চাই আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করি। আমি অবাক হয়ে বললাম, কি মানে? রাহুল বলল, আমি চাই আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি, যাতে কাগজেও আমরা স্বামী স্ত্রী হই। আমি বললাম, কিন্তু এতে তো আমাদের আসল পরিচয় বেরিয়ে যাবে। রাহুল বলল, না মা, আমি ব্যবস্থা করেছি। আমরা নকল কাগজপত্র ব্যবহার করব, যাতে কেউ জানতে না পারে আমরা আসলে মা ছেলে। আমি ভেবে দেখলাম, সত্যিই তো, আনুষ্ঠানিক বিয়ে করলে আমাদের সম্পর্কটা আরও পাকা হবে। আমি বললাম, ঠিক আছে। রাহুল খুশিতে আমাকে জড়িয়ে ধরল। 1 সপ্তাহ পর আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করলাম। রিয়া সাক্ষী হিসেবে ছিল। সে খুব খুশি ছিল। বলল, এখন তোমরা আনুষ্ঠানিকভাবেও স্বামী স্ত্রী। বিয়ের পর রাহুল আমাকে বলল, এখন তুমি সত্যিই আমার স্ত্রী। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। রাহুল আমার থুতুনি তুলে বলল, লজ্জা পেও না জানু। আমি তোমার স্বামী। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী স্ত্রী হলাম। প্রথমে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু রাহুল খুব ধৈর্য ধরেছিল। সে আমাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে তৈরি করেছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার জীবনে একটা বিপদ এল। আমাদের পুরানো পাড়ার একজন মানুষ আমাদের নতুন শহরে দেখে ফেল। সে আমাদের চিনতে পারল। তার নাম ছিল কমলদা। সে আমাদের কাছে এসে বলল, মিতালি বৌদি, আপনি এখানে? আর রাহুল, তোমরা এখানে কি করছো? আমি ঘাবড়ে গেলাম। রাহুল কিছুটা সামলে বলল, কমলদা, আমরা এখানে চলে এসেছি। কমলদা বলল, কিন্তু তোমরা তো একসাথে থাকছ। তোমরা তো মা ছেলে। আমার মাথায় বাজ পড়ল। রাহুল বলল, কমলদা, আমরা এখানে স্বামী স্ত্রী হিসেবে থাকি। কমলদা অবাক হয়ে বলল, কি বলছিস? তোমার মাকে বিয়ে করেছিস? রাহুল সাহস করে বলল, হ্যাঁ, আমরা বিয়ে করেছি। কমলদা চোখ বট করে বলল, পাগল হয়েছিস? নিজের মাকে বিয়ে করা যায়? রাহুল বলল, কমলদা, আমরা সুখী। আমাদের ব্যাপারে আপনি কাউকে কিছু বলবেন না। কমলদা রেগে গিয়ে বলল, এটা তো পাপ। আমি এটা সহ্য করতে পারব না বলে সে চলে গেল। রাহুল আর আমি বুঝতে পারলাম যে আমাদের বিপদ হয়েছে। কমলদা যদি এই খবর ছড়িয়ে দেয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আবার জায়গা পরিবর্তন করতে হবে। কিন্তু এবার কোথায় যাব? আর কতদিন এভাবে পালিয়ে বেড়াব? একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ।
জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো
মারা ভাই মারা তাই না আছে সেটাই 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 মারা ভাই মারা তাই না আছে সেটাই
বাবা তাই না আজকে সেটাই মারা হয় 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 বাবা তাই না আজকে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই
পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা
মারা হয় মারা তাই না আসবে সেটাই 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 মারা
বারবার তাই না আজকে সেটাই মারা হয় বারবার তাই না আজকে সেটাই মারা হয় বারবার তাই না আজকে সেটাই মারা হয় বারবার
বাবা তাই না আছে সেটাই মারা হয় 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 বাবা তাই না আছে সেটাই মারা
মারা হয় বাবা তাই না আছে সেটাই 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 মারা হয় বাবা তাই না আছে সেটাই